হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো যে বিশ্বে যে বিভিন্ন দেশ আছে, কোনো দেশ ধনী, কোনো দেশ দরিদ্র, আবার কোনো দেশ উন্নয়নশীল, কোনো দেশ চরম উন্নত, কোনো দেশ শিল্পক্ষেত্রে অত্যন্ত উন্নত, কোনো দেশ কৃষি নির্ভর। এখন এই যে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে কোনো কোনো দেশ উন্নত, কোনো দেশ অনুন্নত, কেন? এই কারণটা খুঁজতে গিয়ে 1960 সালে মার্কিন অর্থনীতিবিদ ডব্লিউ একটা যুগান্তকারী বই প্রকাশ করে, যার নাম ছিল দ্য স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ, আ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো। রস্ট্রোর এই বইটার নামের মধ্যেই একটা ডিরেক্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি? অ্যাকচুয়ালি 1948 সালে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঞ্জেলস তাদের একটা বিখ্যাত বই, তোমরা অনেকেই নাম জানো, কমিউনিস্ট ম্যানিফেস্টো। সেই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মানব ইতিহাসের বিবর্তন বা ধারাবাহিকতাকে 5টা ধাপে বা স্তরে ভাগ করেছিলেন। প্রথম স্তর প্রিমিটিভ কমিউনিজম বা আদিম সাম্যবাদ, দ্বিতীয়ত দাস প্রথা বা স্লেভারি, তৃতীয় পর্যায় বা ধাপ ফিউডালিজম বা সামন্ততন্ত্র, চতুর্থ পুঁজিবাদ বা ক্যাপিটালিজম, এবং সর্বশেষ স্টেজ হলো সমাজতন্ত্র বা সাম্যবাদ বা সোশ্যালিজম বা কমিউনিজম। কার্ল মার্কসের মতে বা তিনি বিশ্বাস করতেন যে বিশ্বে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ ধ্বংস হয়ে বিশ্বের দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ সমাজতন্ত্রই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের চরমতম পর্যায় বা ধাপ। রাষ্ট্র তার এই থিওরি থেকে দেখালেন যে ধনতন্ত্রের পথেই বা পুঁজিবাদী পথেই কোন একটা দেশ সর্বোচ্চ সমৃদ্ধি বা প্রসার বা হাই মাস কনজাম্পশন লেভেলে পৌঁছাতে পারে। তিনি অ্যাকচুয়ালি কার্ল মার্কসের ওই শ্রেণী সংগ্রামের যে তত্ত্ব বা থিওরি, তার পরিবর্তে একটা নন কমিউনিস্ট বা মুক্ত অর্থনীতি বা বাজার অর্থনীতির একটা মডেল খাড়া করলেন। তাহলে আমরা আজকে আলোচনা করব কি এই রাষ্ট্রের উন্নয়ন তত্ত্ব বা রাষ্ট্রের গ্রোথ থিওরি। এই তত্ত্ব যেমন বিশ্বের বিভিন্ন তত্ত্বগুলোর ক্ষেত্রে আমরা জানি কিছু অনুমান বা কিছু ভিত্তি থাকে, রাষ্ট্রের এই তত্ত্বেরও কিন্তু আমরা কিছু অনুমান বা কিছু ভিত্তি দেখতে পাই। কি কি ভিত্তি? প্রথমত আমরা বলি যে এই তত্ত্বে তিনি ধরে নিয়েছেন যে কোনো একটা দেশ অর্থনৈতিক উন্নতি করতে গেলে বা অর্থনৈতিক সমৃদ্ধির পথে যদি অগ্রসর হতে চায়, তবে তাকে 5টা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। এবং তিনি এটাও ধরে নিয়েছিলেন বা তিনি এটাও অনুমান করেছিলেন যে এই অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রসারের জন্য ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিনিয়োগ নয়, সেক্ষেত্রে সঞ্চয় বা সেভিংসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত তিনি ধরে নিয়েছিলেন যে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান, অর্থাৎ মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি, এইটাকে অ্যাডাপ্ট করা বা গ্রহণ করার মতো উপযুক্ত মানসিকতা থাকবে উৎপাদকদের মধ্যে। এবং সর্বশেষ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, পলিটিক্যাল স্টেবিলিটি থাকতে হবে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের পথে কোনো দেশকে যদি অগ্রসর হতে হয়, তাহলে সেই দেশের রাজনৈতিক ভারসাম্য বা স্টেবিলিটি বা একটা স্থিরতা বজায় থাকতে হবে। তাহলে এই তত্ত্বটা, এই যে অনুমানগুলো বললাম, এই অনুমানগুলোর উপর ভিত্তি করে গড়ে রাষ্ট্র তার এই তত্ত্বটাকে মূলত 5টা স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন, যেগুলো এবার আমরা তাহলে এক এক করে আলোচনা করি। 5টা স্তরের মধ্যে প্রথম স্তর আদিম সাম্যবাদ বা
প্রথাগত সমাজ বা এটাকে বলতে হবে ট্র্যাডিশনাল সোসাইটি। এই ট্র্যাডিশনাল সোসাইটির বৈশিষ্ট্য আমরা স্তরগুলো একবারে প্রতিটা স্তরের বৈশিষ্ট্যগুলো ধাপে ধাপে আলোচনা করে 5টা স্তর একবারে কমপ্লিট করব। তাহলে প্রথম স্তর যেটা ট্র্যাডিশনাল সোসাইটি বা প্রথাগত সমাজ, যেখানে উৎপাদন ব্যবস্থাটা হচ্ছে আদিম এবং মূলত কৃষি নির্ভর, প্রযুক্তির ব্যবহার নেই বললেই চলে, সামাজিক কাঠামো বা সামাজিক যে বিন্যাস, সেই স্তর বিন্যাসটা অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল বলে তিনি ব্যাখ্যা করেছেন। এবং এখানে মূলত আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে অষ্টাদশ শতকের যে আগে যে শিল্প বিপ্লবের আগে যে একটা প্রাক শিল্পায়িত সমাজ, এটাকে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এই স্তরটার পরে অর্থনীতি ধীরে ধীরে দ্বিতীয় স্তরে উন্নীত হচ্ছে। দ্বিতীয় স্তরটা কি? দ্বিতীয় স্তরটা হচ্ছে যে প্রি কন্ডিশন ফর টেক অফ, অর্থাৎ উড্ডয়নের পূর্ব শর্ত বা কন্ডিশন, যে এই ক্ষেত্রে অর্থনীতিতে একটা পরিবর্তন আসবে, একটা চেঞ্জ আসবে, আধুনিক বিজ্ঞানের ছোঁয়া আসবে, শিক্ষার প্রসার ঘটবে, শিক্ষার ব্যবস্থার পরিবর্তন ঘটবে, রাস্তাঘাট বন্দর থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র, এরকম বিভিন্ন পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। একদল নতুন উদ্যমী সাহসী উদ্যোক্তা শ্রেণী বা এন্টারপ্রেনিউর তৈরি হবে ইকোনমিতে। অর্থাৎ ওভারঅল অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে, এটাকে বলা যায়। বিমান ওড়ার জন্য রানওয়ে দিয়ে যখন দৌড়াচ্ছে, এটা তার পূর্ব শর্ত, বা যারা তার যখন উড্ডয়ন টেক অফ করবে পড়ে চলে যাবে। তৃতীয় বৈশিষ্ট্য বা স্তরটা হচ্ছে সেই টেক অফ স্টেজ বা উড্ডয়নের স্তর। এখানে কি হয়? এইটা হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই স্তরে অর্থনীতি আস্তে আস্তে সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ডিপেন্ডেন্ট বা অনেকটা বলতে পারি যে স্বনির্ভর হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে শুরু করে। দেশের ন্যাশনাল ইনকামের 10% বা তার বেশিও ইনভেস্টমেন্ট হতে পারে। এবং এটা সাধারণত দেখা যায় যে 20 থেকে 30 বছর, অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য রস্টোস ভিউ, এটা মূলত 20 থেকে 30 বছর এই স্টেজটা দেখা যায়। এই সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নটা দ্রুত গতিতে হয়। কৃষি থেকে মানুষ আস্তে 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 ট্রান্সফরমেশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে, অর্থাৎ কৃষি থেকে শিল্পের একটা রূপান্তর ঘটে। এইটা হচ্ছে টেক অফ। ঠিক যেভাবে একটা বিমান রানওয়ে থেকে আকাশে উড়ে যাচ্ছে, সেই স্তরটা এটা। চতুর্থ স্তর আসছে পরিপক্কতার বা ড্রাইভ টু ম্যাচুরিটি। এটা থেকে অর্থনীতি অনেকটা ভ্যারাইটি বা বৈচিত্র্যময় হয়ে উঠবে। শুধুমাত্র যে সাধারণ ভোগ্যদ্রব্য উৎপাদন হবে তা না, সাধারণত টেক্সটাইল গুডস তৈরি হবে তা না, ভারী ইঞ্জিনিয়ারিং, ভারী রাসায়নিক শিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্প দ্রব্য উৎপাদন দেশে বাড়বে এবং দেশ আস্তে আস্তে আমদানি বা ইম্পোর্টের পরিবর্তে এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে, অর্থাৎ এক্সপোর্টের উপর জোর দেবে। লাস্ট স্টেজ, অর্থাৎ উন্নতির এবার চরম স্তরে পৌঁছাচ্ছে। সেই স্তরটা কি? সেই স্তরটাকে আমরা বলি দ্য এজ অফ হাই মাস কনজাম্পশন। হাই মাস কনজাম্পশনটা কি বলছে? যে এইখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা উন্নত দেশের চিত্র, যেখানে দেশের জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত হবে। শুধু ইলেকট্রনিক্স গুডস, গাড়ি, বিলাসবহুল দ্রব্য, এগুলো সব জনগণের ভোগের সীমানার মধ্যে বা নাগালের মধ্যে থাকবে। সমাজ আর এখন শুধু সমাজের মানুষজন শুধুমাত্র টিকে থাকার লড়াই করবে না, শুধু প্রয়োজনীয় বেঁচে থাকার জন্য ন্যূনতম দ্রব্য লাগবে এরকম কোনো ব্যাপার নেই, বরং তারা আরাম আয়েশ বিলাসবহুল জীবনযাপনের দিকে যাবে। যেমন আমরা এখন বর্তমানে বলতে পারি যে আমেরিকা, বা বলতে পারি আমরা জার্মানি বা ফ্রান্স, এরকম চীন, জাপান, এই ধরনের উন্নত দেশগুলোর মতো। তাহলে রাষ্ট্রের তত্ত্বে কি বলা হলো? রাষ্ট্রের তত্ত্বে বলা হলো কোনো অর্থনৈতিক প্রসার বা সমৃদ্ধির
পথে অগ্রসারিত হলে, অর্থাৎ দরিদ্র থেকে বা অনুন্নত দেশ থেকে ধীরে ধীরে উন্নত দেশে পরিণত হতে গেলে তাকে পরপর 5টা স্তর বা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে, এবং এই এক একটা ধাপ অতিক্রম করে পরবর্তী ধাপে যেতে যেতে সর্বোচ্চ স্তর হবে এজ অফ হাই মাস কনজামশন, যখন আর মানুষ শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে লড়াই করবে না, শ্রেণী সংগ্রাম নয়, সেখানে কি হবে, সেখানে মানুষ বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হবে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভেরি হাই হবে। এই হচ্ছে রস্টর থিওরির মূল কথা। রস্টর থিওরি একটা দেশের অনুন্নত থেকে কিভাবে উন্নত হবে তার একটা সুস্পষ্ট রূপরেখা বা রোড ম্যাপ দেয় বলতে পারি। এই জন্যই রস্টর থিওরিটা অত্যন্ত গুরুত্ব। তাহলে তোমাদের এই আলোচনা থেকে মনে হতে পারে যে রস্টর থিওরি একদম 100% পারফেক্ট একটা থিওরি, যেটা প্রত্যেকটা দেশকে একটা রোড ম্যাপ দিয়ে যায় কিভাবে অনুন্নত বা লেস ডেভেলপড কান্ট্রি বা পুয়ার কান্ট্রি বিকামস আ রিচ কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রি, কোন দেশের মানুষের জীবনযাত্রার মান একেবারে পুয়ার থেকে ধীরে 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 হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং এ পৌঁছে যাচ্ছে। এই তত্ত্বটা পারফেক্ট না, এই তত্ত্বেরও কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আছে। আমরা সেই ত্রুটি বা সীমাবদ্ধতা গুলো এক এক করে আলোচনা করব। প্রথম যে ত্রুটিটা বলা যেতে পারে যে রাষ্ট্র বলেছেন যে কোন দেশ একটা ধাপের পর আরেকটা ধাপ, তারপর আরেকটা ধাপ, এইভাবে পর্যায়ক্রমে যাবে। কিন্তু যদি আমরা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসটা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুর বা হংকং এরকম দেশগুলো দেখবো মাঝে অনেক ধাপ তারা স্কিপ করে যেতে পেরেছে। অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হওয়ার পথে মাঝে একটা বা দুটো স্তর তারা কিন্তু স্কিপ করতে পেরেছে। তাহলে এই তত্ত্বটা ফুল প্রুফ নয়। দ্বিতীয়ত, সব দেশের কিন্তু উৎপাদন কৌশল, তাদের কালচার, সংস্কৃতি, এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিসোর্সেস এগুলো সেম নয়। ফলে সব দেশের ক্ষেত্রে একই থিওরি লিনিয়ারলি বিকামস অপারেটিভ বা একই তত্ত্ব কাজ করবে সমানভাবে, এটা কখনোই হতে পারে না। রাষ্ট্রতত্ত্ব যেহেতু বলছে সব দেশেই একমুখী একটা প্রক্রিয়া স্তর বাই স্তর এগিয়ে যাবে অর্থনৈতিক উন্নয়নের পথে, এটা কিন্তু বাস্তবসম্মত নয়। আর সব থেকে বড় যেটা, রাষ্ট্র বিদেশি ঋণ বা আন্তর্জাতিক প্রভাবকে খুব একটা গুরুত্বই দেয়, অর্থাৎ ফরেন ডেট বা পাবলিক ডেট বা ইন্টারন্যাশনাল ট্রেড বা এক্সটার্নাল যে এফেক্ট বিশ্বে দেখা যাচ্ছে মন্দা বা অন্য পরিস্থিতি সংকট, সেই সংকট ওই দেশকে এফেক্ট করতে পারে, বা ওই দেশের নিজস্ব পলিটিক্যাল ইনস্টেবিলিটি সেটাও যে অর্থনৈতিক উন্নয়ন বা প্রসারকে এফেক্ট করতে পারে, এই বিষয়ে কিন্তু এই তথ্যটা খুব একটা সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করে। কার্ল মার্কসের থিওরি অল্টারনেটিভ বা বিকল্প হিসাবে রাষ্ট্রের এই তত্ত্বটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, এবং এই রাষ্ট্রের তত্ত্বই আমাদের শেখাচ্ছে যে কোনো ম্যাজিক না, পরিবর্তন বা অর্থনৈতিক উন্নয়ন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে ক্যাপিটাল, টেকনোলজি এগুলোর ধারাবাহিক প্রয়োগ এবং তার সাথে মানুষের উদ্যম প্রচেষ্টা এগুলো যুক্ত হলে দেশটা ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হবে। এই জন্যেই এই তত্ত্বটা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাহলে আশা করি ডব্লিউ রাস্ট্রোর 1960 সালের এই বিখ্যাত তত্ত্ব, যেটাকে আমরা বলি রাস্ট্র স্টেজেস অফ গ্রোথ, এই তত্ত্বটা তোমরা বুঝতে পেরেছো, এবং এইখান থেকে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো অর্থনৈতিক উন্নয়ন কি হবে, কিভাবে হবে, সেই রূপরেখা সংক্রান্ত এই তত্ত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।